জুলাই আন্দোলনের পর থেকেই একটা ঘোষণা আমাদের সামনে ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে জুলাইয়ের আন্দোলন হয়েছে, 5 আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই প্ল্যাটফর্ম থেকে বা তার 5 আগস্টের পরে গঠিত জাতীয় নাগরিক কমিটি নামে যেই আরেকটি প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যেখানে আসলে আন্দোলনের বিভিন্ন অংশীজনরা যুক্ত হয়েছিলেন, সেই দুটি প্ল্যাটফর্মের সমন্বয়ে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। তো এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সামনে এসেছে, নানা ধরনের কথা এসেছে। বিভিন্ন সময় হচ্ছে জুলাই আন্দোলনের পক্ষ থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সারা দেশেই এক ধরনের প্রচারাভিযান ছিল। সব মিলিয়ে একটি বেশ আগ্রহ ছিল যে আসলে কী ধরনের বা কেমন রাজনৈতিক প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, কবে নাগাদ এটি আত্মপ্রকাশ করে। তো চলতি মাসের শুরু থেকেই আমরা জানতাম যে মাসের মাঝামাঝি হয়তো দলটি আত্মপ্রকাশ করবে। নামটি আমরা তখনও জানতাম না। তো পরে ধীরে ধীরে পরে আরেকটি তারিখ হচ্ছে নির্ধারিত হয়েছিল, সেটি হচ্ছে ফেব্রুয়ারির 24 তারিখ। তো সে সময় আবার একটু পিছিয়ে আজ ফেব্রুয়ারির 28 তারিখ শেষ পর্যন্ত দলটি আত্মপ্রকাশ করেছে। আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে, আপনারা অনেকেই লাইভেও দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টি নামে হচ্ছে দলটি মূলত আত্মপ্রকাশ করেছে, তরুণদের রাজনৈতিক দল। সেখানে নানা শ্রেণী পেশার মানুষ গিয়ে যুক্ত হয়েছে, দেশের বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন যেই অংশ বিভিন্ন জায়গায় সক্রিয় ছিল তারা এসে যুক্ত হয়েছে। এবং এই যে আত্মপ্রকাশ অনুষ্ঠান যেটি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হয়েছে, সেখানে আমন্ত্রিত হয়ে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু গিয়েছেন। বিএনপি, গণসংহতি আন্দোলন, জামায়াত ইসলামী, খেলাফতে মজলিস, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেখানকার নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা আসলে যুক্ত হয়েছেন। কূটনীতিকরা যুক্ত হয়েছেন। আমরা ভ্যাটিকান সিটির কূটনীতিক, বাংলাদেশে নিযুক্ত বা হচ্ছে পাকিস্তানের কূটনীতিক, তারা উপস্থিত হয়েছেন। এরকম বিভিন্ন জায়গা থেকে গিয়েছেন। সাধারণ বহু মানুষও কিন্তু আগ্রহ নিয়ে গিয়েছেন। তাদের কাছ থেকেও আমরা বিভিন্ন বক্তব্য আমরা সংগ্রহ করেছি, তাদের কথা শুনেছি যে তারা কি আশা করছেন। এরকম নানা ধরনের বক্তব্য আমাদের সামনে আছে। তো আমরা সেই আলোচনায় যাওয়ার আগে হচ্ছে কিছু জিনিস একটু দেখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে আমরা আগে থেকেই মোটামুটি জেনেছিলাম বা একটা নিশ্চিত সিদ্ধান্তের কথা আমরা জানতাম, সেটা হচ্ছে নাহিদ ইসলাম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হচ্ছে মাঠে ক্রিয়াশীল জুলাইয়ে, সেই সময় সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই নাহিদ ইসলাম আহ্বায়ক হিসেবে সামনে হাজির হচ্ছেন, এটা আমরা জানতাম। তো সেখানে বারবারই ঘুরে এসেছে, বিএনপি এক ধরনের অ্যাকিউজ করেছে বা বিভিন্ন তরফ থেকে আসলে এই অভিযোগটি এসেছে যে কিংস পার্টি হতে যাচ্ছে কিনা। তো সেই জায়গা থেকে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে বক্তব্যটি আসে সেটি হচ্ছে নাহিদ ইসলাম আসবেন কি আসবেন না তা নির্ভর করবে তিনি সরকারে থাকবেন কি থাকবেন না সেটার উপরে। তো শেষে আমরা দেখলাম যে নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এই রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য চলে আসেন এবং সেখানে আজকে তিনি সেখানে যুক্ত হয়ে তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন। সেখানে সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন যুক্ত হয়েছেন, এই নামটিও আমরা আগে থেকে ওয়াকিবহাল ছিলাম। পাশাপাশি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আজকে হচ্ছে একটি রাজনৈতিক দলের ঘোষণা করেছে, তাদের যেই নেতা কর্মী বলি বা সমর্থক বলি বা তাদের যেই মুখগুলোকে আমরা চিনি, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যে 10 জন শীর্ষ নেতৃত্ব এই দলটির জন্য তারা ঘোষণা করছে, তাদেরকে তারা হচ্ছে সুপার 10 হিসেবে আসলে ঘোষণা করছে। এই সুপার 10 শব্দবন্ধটি কিন্তু সংবাদ মাধ্যম দেয়নি, এটা তাদেরই দেওয়া, সংবাদ মাধ্যম এটি ক্যারি করেছে। তো সেই সুপার 10-এর মধ্যে আমরা দেখেছি শীর্ষ 10 নেতৃত্বের মধ্যে 3 জন নারী আছেন। শীর্ষ 10 নেতৃত্ব আমরা একটু বলে নিই। আহ্বায়ক হিসেবে আছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে আছেন আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন তাসনিম জারা ও নাহিদ সারোয়ার নিভা, মুখ্য সংগঠক হিসেবে আছেন হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল তিনি, আর মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে আছেন হচ্ছে সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আছেন আব্দুল হান্নান মাসুদ। আমরা এই নেতৃবৃন্দের বক্তব্য আজকে এই যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, যেটা তারা বলছেন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই নেতৃবৃন্দের বক্তব্য
আমরা পেয়েছি এবং দলটির পক্ষ থেকে, নতুন এই দলের পক্ষ থেকে কমিটির তারা বলেছেন যে 151 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। তো দর্শক, আমরা মূলত আজকে একটু বোঝার চেষ্টা করব, যতটুকু আমাদের কাছে তথ্য এসেছে, যতটুকু তারা বলেছেন, সেখান থেকে আসলে এই দলটি কেমন হতে যাচ্ছে, কি ধরনের ধারণা পাওয়া যাচ্ছে, কেমন একটা কাঠামো হিসেবে আমরা আসলে কিছু চিহ্নিত করতে পারছি কিনা। তো সেখানে আমরা দেখছি যে আক্তার হোসেন, সদস্য সচিব, তিনি মঞ্চ থেকে হচ্ছে মূলত এই 151 সদস্য বিশিষ্ট কমিটির একটি অংশের নাম ঘোষণা করেন। আমরা এখন পর্যন্ত মোটামুটি 70-72 জনের নাম আমরা পেয়েছি। এর মধ্যে মোট নারী আছেন হচ্ছে 12 জন। তো এটা একটু প্রশ্নের মুখে ফেলছে বলে মনে হয় যে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন মাঠ পর্যায়ে থেকে আন্দোলনটি করছে, কোটা সংস্কার আন্দোলন থেকে যখন এক দফা আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে, সে সময় বিভিন্ন পর্যায়ে মাঠে কিন্তু আমরা নারীদের প্রবল উপস্থিতি দেখেছিলাম। তো সেখানে আসলে এইটা আনুপাতিক জায়গা যদি বলি বা এইটার ঠিক প্রতিবিম্ব আমরা হচ্ছে এই কমিটিতে পেলাম কিনা, আবারও বলছি, পূর্ণ কমিটির কিন্তু পরিচয়টি আমরা এখনও পাইনি। সেখানে হয়তো দেখব আরও অনেক নারী হয়তো যুক্ত হয়েছেন, সেটার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। এখন আসা যাক হচ্ছে মঞ্চ থেকে যারা যারা বক্তব্য দিয়েছেন, যেমন আব্দুল হান্নান মাসুদ কথা বলেছেন, তারপর নুসরাত তাবাসসুম তিনি বক্তব্য দিয়েছেন, হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিয়েছেন, নাহিদ ইসলাম তো বলা যায় যে নতুন দলটির পক্ষ থেকে সেই দলের আসলে পরিচয়টি কি দাঁড়াবে, দলটি আসলে কি কি নিয়ে কাজ করবে সেটি নিয়েও কথা বলেছেন। তো এখানে খুবই বিষয় হচ্ছে যে আমরা হাসনাত আবদুল্লাহ যখন কথা বলছেন তখন তিনি জানাচ্ছেন যে পাকিস্তান এবং ভারত এই দুটির গোলামি আর করবে না, এটার বাইরে হচ্ছে বাংলাদেশকে দাঁড় করানো হবে। এটা নাহিদ ইসলামের বক্তব্যের মধ্যেও এটা প্রতিধ্বনি আমরা পেয়েছি। কোনো পরিবারতন্ত্রর কবর রচনা হলো, এই ধরনের বক্তব্যগুলো কিন্তু এসেছে। আর আরেকটি নাহিদ ইসলাম, এটা সাংগঠনিকভাবে করা হয়েছে কিনা আমরা জানি না, নাহিদ ইসলামকে পরিচয় করে দিতে গিয়ে গণতন্ত্রের ইমাম শব্দবন্ধটি প্রয়োগ করা হয়েছে। এই উপাধি বা আখ্যাটি আসলে ভবিষ্যতে ক্যারি হবে কিনা সেটা আসলে হচ্ছে দলটির কার্যক্রম আসলে আমাদের বলে দিবে, সেটার অগ্রগমনের মধ্য দিয়ে আমরা আসলে সেই বিষয়টি বুঝতে পারবো। তো যে বিষয়গুলো আমরা নাহিদ ইসলামের বক্তব্য, যেখানে আসলে হচ্ছে দলটির অবস্থান পরিষ্কার করার জন্য যে ভাষ্যটি, লিখিত বক্তব্য অংশটিকে আমরা আসলে ধর্তব্যে নিচ্ছি, সেখানে কি কি আলোচনা এসেছে। যেমন খুবই গুরুত্বপূর্ণভাবে যে আলোচনাটি এসেছে সেটি হচ্ছে সেকেন্ড রিপাবলিক ঘোষণা। সেকেন্ড রিপাবলিক ঘোষণাটি তারা বলছেন যে 24-এর আন্দোলনের মধ্য দিয়ে এই যে দলটির জন্ম হলো, এই দল আসলে সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিচ্ছে। এই সেকেন্ড রিপাবলিকের ঘোষণার মধ্য দিয়ে আসলে কি কি করা হবে? প্রথমত বলা হচ্ছে যে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে এবং সেই নতুন সংবিধান হচ্ছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধানের দিকে আমরা যাব, সেটা হচ্ছে প্রাথমিক লক্ষ্য, এটা নাহিদ ইসলাম বলছেন। জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এখানে আমি এই দুটি প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে নাহিদ ইসলামের আগে যারা বক্তব্য দিয়েছেন মঞ্চ থেকে, তাদের মধ্য থেকে আমরা যে বক্তব্যটি একটি পেয়েছি যে জাতীয় সংসদের পাশে আজকে যেই অনুষ্ঠান, যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেইটার মধ্য দিয়ে আসলে জাতীয় সংসদের ভেতরে প্রবেশের রাজনীতির সূচনা ঘটলো। তার মানে আসলে আমরা মঞ্চ থেকে যেই বক্তব্য, সেখানে এই বক্তব্যটিকে যদি ধর্তব্যে নেই তাহলে আমরা পাচ্ছি যে জাতীয় নির্বাচনমুখী একটি দলের আসলে জন্ম হলো আজ। কিন্তু নাহিদ ইসলাম যখন বলছেন গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সংবিধানের প্রণয়ন হচ্ছে প্রধান লক্ষ্য বা প্রাথমিক লক্ষ্য, সেখানে আসলে প্রশ্ন আসে তাহলে এই সংবিধান, আমরা জানি সংবিধান সংস্কার কমিশন বলে একটা কমিশন হয়েছে, যারা হচ্ছে তাদের প্রস্তাবও উপস্থাপন করেছে। সেটা আপনারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে সেই প্রস্তাবে কি কি আছে সেটা নিয়েও আমাদের আলাদা কন্টেন্ট আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে। তো সেখানে এক ধরনের খুবই সুনির্দিষ্ট কিছু প্রস্তাব, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সেটার সরকার কাঠামো, কিছু যেই মৌলিক অধিকারের জায়গায় কিছু বদল, বা
আমরা যদি বলি রাষ্ট্রীয় মূল ভিত্তি, সেই মূল ভিত্তির জায়গা নিয়ে হচ্ছে কিছু 4 মূলনীতির জায়গায় হচ্ছে 5 মূলনীতির প্রস্তাব, এই ধরনের কিছু প্রস্তাব আছে। তো নাহিদ ইসলাম এটি তার বক্তব্যে বা লিখিত বক্তব্যে এটা পরিষ্কার করেননি যে সেই সংস্কার কমিশনের প্রস্তাবের আওতায় বা সেটা অনুসৃত অবস্থায় বা অনুসরণ করেই কি এই নতুন সংবিধান রচনা করা হবে কিনা বা তাদের নিজস্ব কোনো প্রস্তাব আছে কিনা সেটা আমরা জানি না। সেটা হয়তো তাদের পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে আমরা নিশ্চিত হব। তো এইখানে আবারও বলি যে একটি ভাষ্য আমরা পেয়েছি যে নির্বাচনমুখী একটি রাজনৈতিক দলে, যে কোনো রাজনৈতিক দল নিশ্চয়ই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, তাদের যেই এজেন্ডা, তাদের যেই প্রস্তাব, তাদের জাতীয় এবং আন্তর্জাতিক এবং অর্থনৈতিক যেই দৃষ্টিকোণ, সেই জায়গা থেকে আসলে দেশকে অপারেট করার জন্য তারা নিশ্চয়ই লড়াই করবে, এটাই স্বাভাবিকতা। তো সেই জায়গায় অবশ্যই থাকবে, কিন্তু জাতীয় নির্বাচনের প্রসঙ্গটি যেমন একই সাথে মঞ্চে আসছে এবং আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন ভীষণভাবে আলোচিত একটি বিষয়। আলোচনা হচ্ছে এই জায়গা থেকে জাতীয় নির্বাচনটি আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। একটি পক্ষ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার প্রস্তাব দিচ্ছে, আরেকটি পক্ষ অর্থাৎ সবচেয়ে বড় দল এই মুহূর্তে বিএনপি, তারা বলছে যে জাতীয় নির্বাচন আগে হতে হবে, না হলে হচ্ছে বাংলাদেশে ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাও বলেছেন যে যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে বাংলাদেশের সংঘাতের রাজনীতির সূচনা হবে এবং এটি ছড়িয়ে পড়বে সারা দেশে, সেক্ষেত্রে এমনকি গৃহযুদ্ধেরও আশঙ্কা আছে বলে তিনি মনে করেন। তো সেই বাস্তবতায় দাঁড়িয়ে যখন হচ্ছে আবার গণপরিষদের নির্বাচনের মাধ্যমে একটি সংবিধান নতুন প্রণয়নের কথা আসছে, সেটি আসলে কিভাবে সম্পন্ন হবে, এই গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন, এই তিনটির মধ্যে আসলে কোনটি আগে পরে কিভাবে হবে সেই বিষয়ক এই প্রস্তাবে অন্তত নাহিদ ইসলামের লিখিত বক্তব্যে অন্তত আমরা পাচ্ছি না। দ্বিতীয় যে জায়গা সেটি হচ্ছে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। সেক্ষেত্রে নিশ্চিতভাবে যেহেতু শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, এই শব্দবন্ধ আমাদেরকে বলে দিচ্ছে যে বর্তমান যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই এই রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ তাদের একটি আলাদা পর্যবেক্ষণ নিশ্চয়ই আছে। সেই পর্যবেক্ষণ সম্পর্কে আমরা এখনও বিস্তারিত জানি না, শুধু আমরা এই অংশটুকু বা এই ভাষ্যটুকু আমরা পেয়েছি। নিশ্চয়ই এই বিষয়টি তারা তাদের দলের পক্ষ থেকে এটা পরিষ্কারভাবে আমরা অবহিত হব, আমরা পরবর্তীতে জানতে পারব। আরেকটি হচ্ছে রাজনৈতিক, এটি খুবই এই কথাটা আমরা সবসময় সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই, দায়িত্বশীল সবার কাছ থেকে এই কথাটি আমরা শুনি, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় গড়ে তোলা এবং এই প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা বা এই প্রতিষ্ঠানগুলোতে গণতন্ত্রের চর্চা শুরু করা। সেই জায়গায় এই জাতীয় নাগরিক পার্টি আজকে আত্মপ্রকাশ করা দলটি, তারাও একই প্রতিশ্রুতি কিন্তু হাজির করেছে। তারা বলছে যে এই প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়া, বিনির্মাণ করে গণতান্ত্রিক পন্থায় তাদেরকে পরিচালিত করার যে সংস্কৃতি সেটা তারা শুরু করবেন। এরপরে আসছে হচ্ছে ঐক্যের ডাক দিয়েছেন, বিভাজনের বদলে একটি সম্মিলিত সমাজ প্রতিষ্ঠার, নাগরিককে দারিদ্র্য, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করা। এটা নিশ্চিতভাবেই যারা হচ্ছে জনমুখী রাজনীতি করতে চায় বা সংসদে যাওয়ার বা হচ্ছে নেতৃত্ব দেওয়ার, রাষ্ট্র ক্ষমতা দখল বা রাষ্ট্র ক্ষমতায় পৌঁছানোর যে রাজনীতি, তারা যেই রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বটি যে নিতে চায় তাকে অবশ্যই হচ্ছে নাগরিকের দারিদ্র্য, বৈষম্য, তো এইটা মোটামুটি একই রকম। যে গুরুত্বপূর্ণ অংশটি আছে সেটি হচ্ছে যে এই ভাষ্যের মধ্যে প্রাণ, প্রকৃতি, পরিবেশের প্রতি সংবেদনশীলতা, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গায় আসলে এটা আমাদেরকে আশাবাদী করে যে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দল বা বিভিন্ন অংশই আসলে রাষ্ট্র ক্ষমতা পেয়েছে, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, কিন্তু কোনো অংশই আসলে মুখে প্রাণ, প্রকৃতি, পরিবেশের প্রতি সংবেদনশীল বা আমরা জানি যে বিশ্ব পরিবেশ দিবসে এটা একেবারে মুখস্থ বুলির মতো পরিবেশ রক্ষা করতে হবে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের ব্যানার, প্রতি বছরই নানা ধরনের থিম থাকে, স্লোগান থাকে, সেগুলো সবই ইতিবাচক। এই স্লোগানটি আমরা আশা করব, যেহেতু তরুণ তারা, সেই তরুণদের কাছ থেকে আমরা আশা করব তারা অবশ্যই এই কথাটি অন্তত রাখবেন। কারণ আমরা আসলে বড় ধরনের আমাদের যদি আমরা সুন্দরবন বলি বা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশের কথা বলি, সেটার প্রতি আমরা একেবারেই যত্নশীল না। আমাদের নদীগুলো অন্তত সেই সাক্ষ্যই দেয়। তো এইটার পাশাপাশি জাতীয় অর্থনীতি গড়ার ক্ষেত্রে তারা একটি
প্রস্তাবের মতো করে কথা বলেছেন, সেটি হচ্ছে কৃষি, সেবা এবং উৎপাদন খাতের যথাযথ সমন্বয়ের মাধ্যমে। তো এই যথাযথ সমন্বয়ের মাধ্যমে এই জায়গায়, তার মানে এই যথাযথ শব্দটি যেহেতু প্রয়োগ করা হচ্ছে, আমরা ধরে নিতে পারি যে কিছু অযথাযথ বিষয়াদি তারা চিহ্নিত নিশ্চয়ই করেছেন। সেটি আরও বিস্তারিতভাবে এলে বা এই প্রস্তাবে যথাযথ সমন্বয়ের পাশাপাশি কোন কোন প্রসঙ্গগুলো আসলে অযথাযথ বলে চিহ্নিত করা যাচ্ছে সেটি সামনে এলে আসলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। আয় বৈষম্যহীন, এটা আমরা আসলে প্রত্যেকেই চাই, স্বনির্ভর এবং আয় বৈষম্যহীন একটা সমাজ চাই। আরেকটি জায়গা এসেছে, সেটা হচ্ছে সম্পদের সুষম পুনর্বণ্টন। সমবন্টন নয়, সমবন্টন হলে সেটা সমাজতান্ত্রিকতার দিকে চলে যেত। তো সেই জায়গায় আসলে অবস্থান নিচ্ছে না রাজনৈতিক দলটি, তারা বলছে সুষম পুনর্বণ্টনের কথা। এখান থেকে অর্থনৈতিক একটি কাঠামোর দিশা আমরা হয়তো অনুমান করতে পারি যে এই সুষম পুনর্বণ্টনের জায়গায়, যেখানে আয় বৈষম্যহীনের একটি সমাজের কথা বলা হচ্ছে, আবার সুষম পুনর্বণ্টনের কথা বলা হচ্ছে। সো এই দুটি মিলে আসলে আমরা হয়তো একটি মোটা দাগে অর্থনৈতিক পুনর্বণ্টনের জায়গার কথা আমরা হয়তো পেতেও পারি। তো আরেকটি হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি, জনস্বার্থ। গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভারত এবং পাকিস্তান পন্থার বিষয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক অবস্থানটা কি, আন্তর্জাতিক দৃষ্টিকোণটি আসলে কেমন থাকবে সেই বিষয়ে তেমন কোনো পরিষ্কার বক্তব্য আমরা এখানে পাইনি। সমতাভিত্তিক সমাজের কথা বলা হয়েছে, ন্যায্যতা এবং সমতাভিত্তিক সমাজের সংকল্পের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে, নানাভাবে এসেছে কথাটি, সাম্য এবং মানবিক মর্যাদার কথা এসেছে। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই আশাবাদী করে, এবং একই সাথে আরেকটি বিষয় আশাবাদী করে, সেটি হচ্ছে তাদের বয়স। আজকে মঞ্চ থেকে যে কমিটিটি ঘোষিত হলো, সেই কমিটির গড় বয়স কিন্তু ধারণা করি সবার বয়স যদি গড় করা হয়, 151 জনের কমিটিও যদি ঘোষণার পরেও যদি আমরা গড় করি, সেটিও আমার মনে হয় যে 30-35-এর মধ্যেই আসলে থেকে যাবে। তো এই বয়স আসলে হচ্ছে অনেকটাই তুলনামূলক দূষণ মুক্ত কিছুটা থাকে। দূষণ তো মানুষের আসলে বয়সের সাথে সাথে বাড়তে থাকে, নানান প্রাসঙ্গিকতায় বাড়তে থাকে। তো সেই কারণে কিছুটা আশাবাদী করছে যে তারা যেই বিভাজনহীন ঐক্যের সমাজ প্রতিষ্ঠার কথা বলছেন, কোনো অপরায়ণ কাউকে করা হবে না, সেই কথাটি যখন বলছেন, আমরা জানি যে আমাদের নানা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, নানা ধরনের জাতি গোষ্ঠী আমাদের দেশে আছে, নানা ভাষা গোষ্ঠী আছে, নানা লৈঙ্গিক বৈষম্য নিয়ে আমাদের নানা ধরনের, কিছুদিন আগেও ধর্ষণ বিরোধী মিছিল আমাদের এখানে করতে হয়েছে, কারণ প্রচণ্ড রকমের বেড়ে যাচ্ছে। আমাদের এখানে রাহাজানি আছে, ছিনতাই আছে, প্রতিদিন এ ধরনের খবর পাচ্ছি, ডাকাতি একেবারেই নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। তো সেই জায়গায়, সেই বাস্তবতায় দাঁড়িয়ে যখন আমরা অপরায়ণ মুক্ত, বিভাজন মুক্ত একটি সমাজের কথা আমরা শুনতে পাই, একটা সমাজ বিনির্মাণের কথা আমরা যখন শুনতে পাই, বহুত্বপূর্ণ সমাজের কথা যখন আমরা শুনি, তখন আসলে আমরা কিছুটা আশাবাদী হই। দ্বিতীয় আশাবাদের জায়গাটা হচ্ছে এই যেই মঞ্চে বা এই 151 জন আত্মপ্রকাশ করার পরে, বা যেই 70-72 জনের নাম আমরা পেয়েছি, তাদের শ্রেণী, সামাজিক শ্রেণীটি আসলে কি, বা অর্থনৈতিক কোন শ্রেণীতে তারা বিলং করে। অর্থনৈতিক শ্রেণী যদি আমি এক্ষেত্রেও যদি কিছু ব্যতিক্রম তো থাকবেই, ওপর নিচ থাকবে, তাও যদি আমি গড়পড়তা বলি, তাহলে বলবো যে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের থেকে উঠে আসা তরুণরাই কিন্তু এই দলটির ঘোষণাটি দিচ্ছে। সুতরাং এই জায়গা থেকে আজকে ওই অনুষ্ঠান স্থলে আমাদের সংবাদকর্মীরা যারা হচ্ছে সাধারণ মানুষদের সাথে কথা বলেছেন, তারা ঠিক এই পয়েন্টটাতেই কিন্তু বারবার করে আশা জানাচ্ছেন। একজন বলেছেন যে আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা যেন শোনে, তিনি এই আকুতিটি বারবার জানিয়েছেন। এবং একইভাবে বয়স্ক, তরুণ, নানা বয়সী মানুষের সাথে কথা বলা হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে যেই আশার কথা বলা হচ্ছে, যেই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তা যেন রক্ষা করা হয়। আমাদের দেশের মানুষ আসলে সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবেই। তো এইটা কারণ হচ্ছে সে প্রতিনিয়ত প্রতারিত হয়েছে, বিভিন্ন সময় প্রতারিত হয়েছে। আমরা ভালো ভালো কথা শুনে হচ্ছে ভোট কেন্দ্রে যাই, নানান সংঘাত সেখানে হয়, নানাভাবে হয়। সেই ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট টোট দিয়ে আসার পরে দেখা যায় যাকে আমরা নির্বাচিত করলাম বা যাকে আমরা পাঠালাম আমার প্রতিনিধি হিসেবে, তিনি আসলে আমার সাথে প্রতারণা করছেন। দুর্নীতিতে আমরা কখনোই হচ্ছে খুব একটা ভালো মার্ক পাচ্ছি না। দুর্নীতিতে আমরা সবসময়ই দেখা যাচ্ছে যে দুর্নীতি আমরা কখনোই রোধ করতে পারছি না। দুর্নীতির এমনকি সেই বিচার বা সেটার তদন্ত নিয়েও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে বিভিন্ন সময়। যে
ক্ষমতা থেকে বিদায় নেয় তার দুর্নীতির হিসাব হয়তো আমরা কড়াই গণ্ডায় বুঝে পাই কিছুটা, কিন্তু যে ক্ষমতায় থাকে তার দুর্নীতির হিসাব আমরা কখনো খুঁজে পাই না। তো এই জায়গায় যেই দুর্নীতিমুক্ত সমাজের কথা বলা হচ্ছে, বৈষম্যহীনতার কথা বলা হচ্ছে এবং মানুষের পাশে থাকার কথা বলা হচ্ছে, সেই জায়গাটি অন্তত যেন রক্ষা হয় সেই আশাটি আমরা রাখব। তবে নিশ্চিতভাবে কিছু জায়গা নিয়ে যে আসলে প্রশ্ন থেকে গেল, যেমন আন্তর্জাতিক দৃষ্টিকোণটি কী হবে, পররাষ্ট্রনৈতিক জায়গাটি আসলে কেমন হবে, বাণিজ্য নীতিটি আসলে কেমন হবে, অর্থনৈতিক নীতির মানদণ্ডটি কেমন হবে, যে পুনর্বন্টনের কথা বলা হচ্ছে সেই পুনর্বন্টনটি আসলে কী পদ্ধতিতে পুনর্বন্টন হবে, আমরা সেই 1% অ্যাগেনস্ট 99%-এর ইকোনমিতে থেকে যাব, নাকি হচ্ছে এই নয়া অর্থনীতির কথা যেটা বলা হচ্ছে সেটা আসলে এই ডিস্ট্রিবিউশনটাকে কোন জায়গায় নিয়ে যাবে, বা যেই নির্বাচনমুখী একই মঞ্চ থেকে নির্বাচনমুখী রাজনৈতিক, সেই নির্বাচন আসলে কি গণপরিষদ নির্বাচন নাহিদ ইসলাম কথিত বা উনি ওনার লিখিত বক্তব্যে যেটা পেলাম সেটা কি গণপরিষদ নির্বাচনের নির্বাচনমুখিতা, নাকি হচ্ছে জাতীয় নির্বাচনের কোন নির্বাচনমুখিতা? সেখানে কিন্তু সুস্পষ্টভাবে এসেছে জাতীয় সংসদে প্রবেশের কথা, তার মানে জাতীয় নির্বাচনে প্রসঙ্গিত এসেছে, সেইটার সাথে কিন্তু বিরোধ করছে লিখিত বক্তব্যটি। তো এই জায়গাগুলো তরুণ নেতৃত্ব আমাদেরকে পরিষ্কার করবেন, আমরা সে আশা রাখি, আমরা অপেক্ষা করব তাদের পরবর্তী কর্মসূচির জন্য। ধন্যবাদ দর্শক, আজ এই পর্যন্তই।